মানুষের ভাগ্য উন্নয়নে দরকার সব দলের প্রস্তাবনা, বললেন তারেক রহমান। সরকারের নির্ধারিত সময়েই নির্বাচন, মন্তব্য এনসিপি। ধর্ষণ বিরোধী গণপদযাত্রায় পুলিশের লাঠিপেটা, শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং হাসিনার বাসভবন সুধা সদন সহ পরিবারের ৭ প্লট ফ্ল্যাট জব্দ, ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। জনগণের ভাগ্য পরিবর্তন করতে সব দলেরই প্রস্তাবনা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাস্তবধর্মী সমালোচনা করতে গিয়ে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন পিছিয়ে না পড়ে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম, শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য খাতের সংস্কার দরকার। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরেন দেশের সমসাময়িক নানা বিষয়। তিনি বলেন, নির্বাচন কিংবা সরকার ব্যবস্থার সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ বাজার নিয়ন্ত্রণ সহ শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা। আমি মনে করি এই আলোচনা নিত্য প্রয়োজনীয় বিষয় এবং উৎপাদন ব্যবস্থা, বাজেট ব্যবস্থা, এটি নিয়ে কোনো আলোচনা করা উচিত, এটি নিয়ে কোনো প্রস্তাবনা থাকা উচিত, ডিবেট হওয়া উচিত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না হয় সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আমাদের যে রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণ এবং দেশ। আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলোর ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি, দেওয়াটাই উচিত, দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয় প্রস্তাবনা উপস্থাপন করছি না? কৃষি উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উপর গুরুত্ব দেন তারেক রহমান। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। সংস্কার করে সরকারের ঘোষণা দেওয়ার সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসতে হবে। বিস্তারিত সিরাতাল মুস্তাকিমের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে। দেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। বাংলাদেশের মানুষ এক নতুন সংস্কৃতির রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ এক নতুন বন্দোবস্তের রাজনীতি চায়। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আছে, সকল পক্ষ একসাথে হয়ে জনগণের সেবায় এক কাতারে নেমে তারা রাজনীতিটা পরিচালনা করবে। আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে তারা বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপত্তা প্রয়োজন, তাই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দ্রুত দৃশ্যমান বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান এনসিপির নেতারা। সিরাতাল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজও ছিল রাজপথ উত্তাল। যমুনা অভিমুখে গণপদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করা হয়।
এর আগে জনসম্মুখে শাস্তিসহ 6 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। মাহতাব মিনহাজের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। যমুনা অভিমুখে ধর্ষণের বিরুদ্ধে পদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে গেলে এভাবে শুরু হয় সংঘর্ষ। চলে হাতাহাতি আর ধস্তাধস্তি। এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় পদযাত্রাকারীরা। বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। পরে 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের 5 প্রতিনিধি স্মারকলিপি দিতে যান। এর আগে ধর্ষণের প্রতিবাদে দুপুর 12টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন রাজধানীর অন্তত 30 কলেজের শিক্ষার্থীরা। এই সময় তারা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া সহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রত্যেকটা ধর্ষককে জনসম্মুখে এমনভাবে ফাঁসি দেওয়া হোক যাতে পরবর্তীতে ধর্ষক জন্মাতে ভয় পায়। প্রকাশ্যে তাদের ফাঁসির শাস্তি দাবি করছি। তাদের চাওয়া সমাজে এমন পরিবেশ থাকুক যেখানে কেউ নারীদের অসম্মান করবে না। কেন আমাদের মা বোনরা রাস্তাঘাটে এইভাবে অপদস্থ হবে? ধর্ষকরা যদি বুঝতে পারে যে একটা নারীর দিকে তাকানো তাদের জন্য অনেক ভয়জনক হয়। যাতে আমরা রাত্রে করে বের হলো কেউ আমাদেরকে গুরুত্ব না তাকায়, আমাদের সেফ থাকতে চাই, এটাই আমাদের দাবি। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের অনুরোধে কয়েকটি দাবি জানিয়ে সরে যান তারা। আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না। আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে। এদিকে একই দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাজীবী সংগঠন সাদা দল। নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেন তারা। 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এ আদেশ দেয়। সুমাইয়া খানের রিপোর্ট। ক্ষমতা বলে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পরিবারের 7 সদস্যের নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট ও বিভিন্ন জায়গায় ফ্ল্যাট দখল করে। এর পরিপ্রেক্ষিতে আদালতে অবৈধ সম্পদ ও অর্থ জব্দের আবেদন করে দুর্নীতি দমন কমিশন। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুন বাগিচায় একটি ফ্ল্যাট ও গাজীপুরে 2টি জমি এবং রাদান মুজিব সিদ্দিকির নামে নিকেতনের 2টি প্লট সহ 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ফির 5 গুণ অতিরিক্ত অর্থ আদায় এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অপরাধে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ম মোস্তফা কামালের মেসাস অরবিটাল এন্টারপ্রাইজ ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ সহ বেসরকারি 12টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। এই 12টি প্রতিষ্ঠানের
বিরুদ্ধে 12টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রভাবশালী গ্যাং অপসংস্কৃতি, হত্যা ও নৈরাজ্য দমিয়ে এল সালভাদরে গড়ে উঠেছে একটি শক্তিশালী রাষ্ট্রকাঠামো। 2019 সালে রাজধানী সান সালভাদরের 37 বছর বয়সী মেয়র নায়েব বুকেলে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়ে ভেঙে দেন 3 দশকের রাজনীতির ধারাবাহিকতা। অভ্যুত্থান পরবর্তী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুর্নীতি ও অপরাধ দমনে নেন কঠোর পদক্ষেপ। আর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতি। বিশ্লেষকদের মতে আগামীর বাংলাদেশের জন্য মডেল হতে পারে এল সালভাদর। আকবর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এল সালভাদর সেন্ট্রাল আমেরিকার ছোট্ট এবং ঘন বসতিপূর্ণ দেশটিতে 1821 সাল পর্যন্ত স্প্যানিশ দখলদারদের রাজত্ব ছিল। কফি বিপ্লবের পর চাঙ্গা হওয়া অর্থনীতিও 1932 সালের সামরিক অভ্যুত্থানে দোদুল্যমান হয়। 1979 সাল থেকে এক যুগ ধরে চলা গৃহযুদ্ধে বাড়ে অপরাধ প্রবণতা, দলবদ্ধ সহিংসতা, পারিবারিক বিচ্ছিন্নতা এবং আর্থসামাজিক সংকট। 79 থেকে 92 ওখানে সামরিক হুন্তা ছিল। সে সময় প্রচুর মানুষ হত্যা করা হয়েছে। 80 দশকের সেই অরাজকতা, রাজনৈতিক অস্থিরতা এবং অপরাধ প্রবণতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে 90-এর দশকে। দুর্বল সরকার কাঠামো ভেঙে সংঘবদ্ধ অপরাধী দলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েই শুরু হয় নতুন পথ চলা। উনি এসে কি করছেন, সবচেয়ে বড় জেল তৈরি করছেন, সব ইয়েদেরকে ঢুকিয়ে দিয়েছেন, গ্যাং মেম্বারদের বোধহয় 50,000 to 1 লাখ ঢুকিয়ে দিয়েছেন। উনার দল কিন্তু সবচেয়ে বেশি ভোটে জিতেছে ওদের ইতিহাসে। বাংলাদেশেও ছাত্র জনতার অভ্যুত্থানও সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। একনায়কতান্ত্রিক আবহ ভেঙে বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র কাঠামো নির্মাণের রব উঠেছে এখানে। এল সালভাদরে যেরকম দুইটা পার্টি একটা সমঝোতা আনার চেষ্টা করছিল, আমাদের কিন্তু সেই অ্যাডভান্টেজ নাই। আমাদের কিন্তু একটাই পার্টি যে আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে চাচ্ছে। অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে সমৃদ্ধির বাংলাদেশ গড়তেও এল সালভাদর হতে পারে মডেল। আমাদের যেহেতু আরেকজন নাই আমাদের পক্ষ হয়ে নেগোশিয়েট করার, আমাদের নিজেদেরই সংঘবদ্ধ হয়ে একসঙ্গে ছাত্র জনতা পলিটিক্যাল পার্টি একসঙ্গে হয়ে বেসিক কতগুলি ব্যাপারে ঐক্যমত এনে একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রসেসে আমাদের ফেরত যেতে হবে। বুর্জোয়া ধারণা ভেঙে শুধুমাত্র রেজিম পরিবর্তন হিসেবে এই অভ্যুত্থানকে না দেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নতুন পথ চলা শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার, কাগজ বাণিজ্যে জড়িত নন রাখাল রাহা, বলছে এনসিটিবি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, গত বছরের 15 আগস্ট সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও এজাজ একসাথে জামিনে মুক্তি পান। এর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করে আসছিল এজাজ। এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে গুলি ও কোপানোর সাথে জড়িত ছিলেন এই সন্ত্রাসী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বই ছাপানোতে 400 কোটি টাকা বাণিজ্যের তথ্যকে গুজব বলেও অভিহিত করেছে পাঠ্যপুস্তক বোর্ড। একই সঙ্গে কথিত কাগজ বাণিজ্যের সাথে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আদিত্য মামুনের রিপোর্ট। 2025 শিক্ষাবর্ষে 10টি শ্রেণীর পাঠ্যক্রমের জন্য প্রায় 41 কোটি বই ছাপানোর নির্দেশনা দিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কাগজ স্বল্পতায় মাঝপথে থমকেও যায় মুদ্রণ। তবে আমদানি ছাড়াও দেশীয় ব্যবস্থাপনায় শেষ রক্ষা হয় এনসিটিবির। এরই মধ্যে ওঠে কাগজ বাণিজ্যের অভিযোগ। এসব নিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের এই সংবাদ সম্মেলন। পাঠ্যপুস্তকের পরিমার্জন বোর্ডের সদস্য রাখাল রাহার বিরুদ্ধে 400 কোটি টাকার কাগজ দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন বোর্ড চেয়ারম্যান।
টেন্ডার, কাগজ ছাপানো এবং কাগজ কেনা হয়েছে নিয়ম মেনেই, সেখানে রাখাল রাহার কোনো ভূমিকা নেই। রাখাল রাহা নিজে জানেনই না এই আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে, ওনার কোনো ধারণা নেই। এই যে 400 কোটি টাকার কাগজের আগেই তো উনি এনসিটিভির কাজ শেষ করে চলে গেছেন। সুতরাং রাখাল রাহা তো এই 400 কোটি টাকার কাগজের পিছনের এই গল্পের সাথে সে জড়িতই না। একই সাথে 102 কোটি টাকার কাগজ ক্রয় করা হলেও 400 কোটি টাকা কিভাবে হাতিয়ে নেওয়া হলো প্রশ্ন তোলেন বোর্ড চেয়ারম্যান। এটা সম্পূর্ণ ভুয়া, উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর, জাতিকে আমাদেরকে এনসিটিভিকে হেয় করার জন্য, আর যে সমস্ত ব্যক্তি আমাদের সাথে জড়িত বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। রাখাল রাহার শিক্ষা খাতের অভিজ্ঞতা বিবেচনায় তৎকালীন শিক্ষা উপদেষ্টা তাকে কমিটিতে স্থান দেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিমার্জনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, বিষয় বিশেষজ্ঞদেরকে আমরা দিয়েছি। বিষয় বিশেষজ্ঞরা যা বলেছে আমরা তাদের উপরে হস্তক্ষেপ করি নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখাল রাহার বক্তব্য তার নিজস্ব, সেখানে পাঠ্যপুস্তক বোর্ডের কোনো দায় নেই বলেও উল্লেখ করে এনসিটিভি। একজন রাখাল রাহা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস ইত্যাদি, এটা তার ব্যক্তিগত বিষয়, এটার সাথে এনসিটিভির কাজের কোনো সম্পর্ক নাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ছোট্ট একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পাকিস্তানের যাত্রী সহ ট্রেন ছিনতাই, উদ্ধার অভিযানে 11 সেনা সদস্য নিহত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, কিছুটা বেড়েছে লেনদেনও। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 8 পয়েন্ট, উঠে এসেছে 5199 পয়েন্টে। এদিন ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 182টির দর, কমেছে 138টির, আর অপরিবর্তিত ছিল 77টির দর। লেনদেন হয়েছে 412 কোটি 52 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার, আর বেশি দর বেড়েছে এসালম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের। অন্যদিকে ডিএসসিতে বেশি দর হারিয়েছে বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষের ভাগ্য উন্নয়নে দরকার সব ধরনের দলের প্রস্তাবনা, বললেন তারেক রহমান। সরকারের নির্ধারিত সময়েই নির্বাচন, মন্তব্য এনসিপি। ধর্ষণ বিরোধী গণপদযাত্রায় পুলিশের লাঠিপেটা, শাহবাগে 30 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং হাসিনার বাসভবন সুধা সদন সহ পরিবারের 7 প্লট ফ্ল্যাট জব্দ, 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।